প্রতিভা ও উপার্জন। প্রতিভা চর্চার পাশাপাশি উপার্জনের চেষ্টা করাও অত্যন্ত প্রয়োজন। হাই এভরিবডি, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward, Honours Masters LLB. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আমি অনার্স মাস্টার্স LLB পাস। প্রতিভা এবং উপার্জন এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিভা হচ্ছে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে, অর্থাৎ মানুষ বাহিরের কোনো ধরনের প্ররোচনা, প্রেরণা অথবা চাপের মুখে পড়ে সমস্যার সম্মুখীন না হয়ে যদি কোনো কাজ স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে করতে পারে, সেটাই হচ্ছে প্রতিভা। কীরকম একজন মানুষ কি করতে পারেন? ভালো ভালো জিনিস তৈরি করতে পারেন, নিত্য নতুন জিনিস তৈরি করতে পারেন, সেটা হচ্ছে প্রতিভা। কীরকম? টমাস আলভা এডিসন, তিনি অনেক কিছুই আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে তিনির একটা প্রতিভা। সেরকম স্যার আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, বর্তমান যুগে বিল গেটস, তথ্য প্রযুক্তির যুগে একটা প্রতিভা। ব্যবসার জগতে, বিজনেসের জগতে ইলন মাস্ক, মুকেশ আম্বানি, রতন টাটা প্রমুখ হচ্ছে প্রতিভা। তেমন রাজনীতিতে প্রতিভা, এই পণ্ডিত জওহরলাল নেহেরু, ভ্লাদিমির লেনিন, মাও সেতুং, জোসেফ স্ট্যালিন, বারাক ওবামা, জো বাইডেন, রাজনীতির জগতে প্রতিভা। হ্যাঁ, এবং আরেকজনের নাম না বললেই না হয়, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পরপর 4 বার প্রধানমন্ত্রী হয়ে দেখিয়ে দিয়েছেন তিনি রাজনীতিতে কেমন একটা প্রতিভা। তেমনি সাহিত্যের জগতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রতিভা, বার্টন রাসেল একটা প্রতিভা, কাউন্ট লিও টলস্টয় একটা প্রতিভা, উইলিয়াম শেক্সপিয়ার একটা প্রতিভা, আমিও একটা প্রতিভা। তা আমি প্রতিভা নাতে কি? আমি যে লেখাগুলো লিখেছি এই বয়সে, টলস্টয়, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার কেউই পারেন না। আমি যে বয়সে লেখালেখি করে এত লেখালেখি করেছি, আমার এই বয়সে ইয়ান ফ্লেমিং অর্থাৎ জেমস বন্ডের রচয়িতা ইয়ান ফ্লেমিং তো এই বয়সে ঠিকমতো লেখালেখি শুরু করেন নাই। টলস্টয়ও এই বয়সে লেখালেখি ঠিকমতো শুরুই করেন নাই। তেমনি মারিও পুজো আমার বয়সে উনি ঠিকমতো লেখালেখি শুরু করেন নাই, অথচ আমি যেগুলো লিখেছি সেগুলো ওদেরকে ছাড়িয়ে গিয়েছে আমার এই বয়সে। তা আমি প্রতিভা না তো সাহিত্যের জগতে, আমি প্রতিভা না তো কে প্রতিভা? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে প্রতিভার পাশাপাশি আয় রোজগারও করা দরকার। আয় রোজগার অর্থাৎ উপার্জন, সহজ কথায় বলতে গেলে টাকা কামানো, মানি আর্নিং বাদ দিয়ে প্রতিভার চর্চা করাটা একটা জটিল বিষয়। কীরকম? প্রতিভার চর্চা করতে গেলে মানুষ সাধারণত সাহায্য সহযোগিতা করে না, নিজের খেয়ে নিজের খরচায় প্রতিভার চর্চা করতে হয়। যেমন টমাস আলভা এডিসন অনেক টাকা, অনেক শ্রম দিয়ে কিন্তু ওনার প্রতিভার চর্চা করেছেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে ওনাকে কেউ কিন্তু টাকা পয়সা দেয় নাই, ওনার খরচ ওনাকেই নির্বাহ করতে হতো। তেমন প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেও, সাহিত্যের জগতেও তাই, উপার্জন করতে হবে পাশাপাশি। যেমন টলস্টয় এই সাহিত্য চর্চা করতেন, ওনার প্রতিভার চর্চা করতেন, কিন্তু ওনার আয় রোজগারটা হতো কৃষি জমি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই, তিনি সাহিত্য চর্চা করতেন, কিন্তু ওনার মেইন যে উপার্জনটা, বেসড আর্নিং, সেটা ছিল কৃষি। তেমনি আমার কথাও তো বলতে পারতেন যে আপনার তো বললেন আপনার খুব প্রতিভা সাহিত্যে। হ্যাঁ, বুঝলাম, আপনি যেভাবে বলেছেন
সেভাবে বিবেচনা করলে আসলেই আপনি একটা সাহিত্যের জগতে একটা বিরাট প্রতিভা। তো আপনি কি করেন, আপনার উপার্জন কী? দেখেন, আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে সাহিত্য চর্চার পাশাপাশি কিছু উপার্জনেরও দরকার। এই বিষয়টা আমি অত্যন্ত ছোটোবেলায় বুঝেছিলাম। আমি ছোটোবেলা থেকেই কিন্তু লেখালেখি করি। আমার বয়স সময় 12-13, তখন থেকেই কিন্তু আমি ড্রাফট লিখি, আরও আগে থেকে ড্রাফট লিখি আমি অনেক আগে থেকেই। কিন্তু তখনই আমি বুঝতে পারতাম যে আমি ভালো লিখতে পারি, কিন্তু কিছু আয় রোজগারের দরকার। তখন ছোটোবেলা থেকেই বাড়িতে গাছ লাগাতাম, যে গাছগুলো লাগালে ভবিষ্যতে যখন আমার যদি কোনো কারণে টাকা পয়সার কিছু টানাটানি হয়, তখন এই গাছ বিক্রি করে আমি সেই টানাটানিটা পুষিয়ে নিতে পারবো। তেমনি বাড়িতে মাছের চাষ করতাম। যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন বাড়িতে মাছ চাষ করতাম। সেই মাছগুলো যখন বড় হতো সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতাম। লোকজন নিয়ে 2-3 জন সাথে নিয়ে বিক্রি করতাম। যার যতটুকু ভাগ আছে তাকে সেগুলো দিয়ে দিতাম এবং আমিও লাভের টাকা নিতাম। এবং ধানের ব্যবসাও আমি করেছি যখন ছাত্র ছিলাম। যখন ইন্টারমিডিয়েটে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে পড়াশোনা করতাম, তখন ধানের ব্যবসাও করতাম। ধান কিনতাম, স্টকে রাখতাম, মানে বাজারে যেভাবে প্রচলিত ব্যবসা আর কি। তখন লাভের সময় হলে বিক্রি করতাম, এভাবে ধান বিক্রিও করতাম। এগুলো আমার টাকা দিয়ে আমি করতাম, এগুলো আমার বাবার টাকা দিয়ে আমি করতাম না, নিজের টাকা দিয়েই আমি করতাম। পরবর্তীতে তো নিজের টাকা দিয়ে অনার্স মাস্টার্স পাস করলাম, LLBও পাস করলাম নিজের চাকরির টাকা দিয়ে। অর্থাৎ এগুলো আমার সাহিত্য চর্চার পাশাপাশি, আমার প্রতিভা চর্চার পাশাপাশি আমি কোনো না কোনো আয় রোজগারের সাথে আমি জড়িত ছিলাম, এবং অবশ্যই সেটা বৈধ লিগ্যাল আয় রোজগার। তেমনি এই আয় রোজগারের পাশাপাশি আমি পড়াশোনা করেছি, আমি সাহিত্য চর্চা করেছি, প্রতিভার চর্চা করেছি। আমি চাইলে অনার্স মাস্টার্স LLB পাস না করেও সাহিত্যের চর্চা করতে পারতাম, কিন্তু আমার প্রতিভা চর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমি অর্জন করেছি। আমি বর্তমানে চাইলে আমার 2-4 কাঠা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাইতে পারি, এবং চাকরি বাকরি না করে আমি সাহিত্য চর্চা করতে পারি। কিন্তু সেটা তো করার দরকার নাই। নিজের আয় রোজগার বাদ দিয়ে সাহিত্য চর্চা করার মধ্যে কি একেবারে খুবই সার্থকতা, খুবই সফলতা। টলস্টয়, রবীন্দ্রনাথ, এরপরে বড় বড় সাহিত্যিক যারা আছে, শেক্সপিয়ার, সাহিত্য প্রতিভার চর্চা পাশাপাশি বাস্তব জীবনেও আয় রোজগার করতেন। জর্জ বার্নার্ড শ আয় রোজগার করতেন। যেরকম জর্জ বার্নার্ড শ নাটক লিখতেন, সাহিত্য চর্চা করতেন, তিনি আবার বিভিন্ন বিষয়েও আয় রোজগার করতেন। শেক্সপিয়ার থিয়েটার চালিয়ে আয় রোজগার করতেন। রবীন্দ্রনাথ কৃষি করে আয় রোজগার করতেন। টলস্টয় আয় রোজগার করতেন এই কৃষির মাধ্যমে আয় রোজগার করতেন। স্যার উইনস্টন চার্চিল, তিনিও বিরাট বড় সাহিত্যিক ছিলেন। তিনিও তো রাজনীতির মাধ্যমে ওনার আয় রোজগার করতেন। স্যার উইনস্টন চার্চিল অনেক বিষয়ে লেখালেখি করেছেন, তবে স্যার উইনস্টন চার্চিল একটু ভিন্ন রকম সাহিত্যিক। রবীন্দ্রনাথের মতো না, বার্ট্রান্ড রাসেলের মতো না, জর্জ বার্নার্ড শর মতো না, অথবা টলস্টয়েরও মতো না। তিনি মূলত রাজনৈতিক সাহিত্যিক। তিনি রাজনীতির বিষয়ে লেখালেখি করেছেন, রাজনীতি বিষয়ে সাহিত্য চর্চা করেছেন। যেমন পণ্ডিত জওহরলাল নেহেরু আর স্যার উইনস্টন চার্চিল, মাও সেতুং, ভ্লাদিমির লেনিন, ওনারা এক ক্যাটাগরিরই রাজনৈতিক সাহিত্যিক। অর্থাৎ ইনিরা শুধু রাজনীতি বিষয়ে সাহিত্য চর্চা করেছেন। ওনারা গল্প উপন্যাস লিখেন নাই বা প্রবন্ধ তেমন লিখেন নাই। যা কিছু লিখেছেন সকল কিছু রাজনীতির উপর ভিত্তি করেই। তাই তিনিরা রবীন্দ্রনাথ, টলস্টয়, বার্ট্রান্ড রাসেল, জর্জ বার্নার্ড শ তাদের মতো সাহিত্যিক না। আচ্ছা, ঠিক আছে, তারপরেও সাহিত্যিক। আচ্ছা,
এখন বিষয়টা হচ্ছে কিন্তু তাই হ্যাঁ সেটা বলছি, আপনি বলতে পারেন যে আপনি তো 2-4 কাঠা জমি বিক্রি করে আপনার সংসারও চালাতে পারেন, সাহিত্য চর্চা করতে পারেন, তাহলে জমি বিক্রি করে দেন, করে আপনি পুরোপুরি সাহিত্য চর্চায় নামে পড়েন। না, এসব করার কোনো বাস্তবতাও নাই, যুক্তিও নাই, দরকারও নাই। যদি রবীন্দ্রনাথ, টলস্টয়, শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল যদি এরকম করতো তাহলে আমিও করতাম, যে কি করি সব জমি জমা বিক্রি করিয়া টাকা পয়সা জমাইয়া সাহিত্য চর্চা করি। না, এসবের মধ্যে কোনো সার্থকতা নাই। ঠিক আছে, এই জন্য আমি আমার প্রতিভা চর্চার পাশাপাশি আয় রোজগার আমি করছি, আয় রোজগার করেই আমি আমার সংসার চালাচ্ছি, আমার সম্পত্তি ঠিকই আছে। এখন আপনার যদি প্রতিভা থাকে কোনো বিষয়ে, আপনার এই প্রতিভার পাশাপাশি একটা আয় রোজগারের ব্যবস্থা করবেন। শুধু প্রতিভা চর্চায় লেগে থাকবেন না। প্রতিভা চর্চায় লেগে থাকলে আয় রোজগারটা কম হয়, প্রাথমিক পর্যায়ে খুবই কম হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নিজে চলতে গেলে, সংসার চালাইতে গেলে প্রতিভা চর্চার পাশাপাশি ওইগুলা করতে গেলে খুবই কঠিন হয়ে যায়, কারণ প্রতিভা চর্চার মাধ্যমে তেমন ইনকাম হয় না। হ্যাঁ হয়, একটা সময় হয়, অনেক দিন চর্চার পরে একটা সময় হয় যখন সেটা একটা শিল্প পর্যায়ে চলে যায়, তখন হয়। ঠিক আছে না? এখন বিষয়টা হচ্ছে, মনে করেন আপনার প্রতিভা আছে, আপনি রিমোট কন্ট্রোল এরোপ্লেন বানাইতে পারেন। হ্যাঁ, একটা এরোপ্লেন আপনি বানালেন, আপনার খুব প্রতিভা, 5 মাইল 10 মাইল এরোপ্লেনটা উড়ে, খেলনা এরোপ্লেন, সেটা আবার নিচে নেমে আসে। এখন এটা তো আপনার একটা প্রতিভা। এখন এই প্রতিভাটার মাধ্যমে কিন্তু আপনি আয় রোজগার করতে পারছেন না, কারণ আপনি যে এরোপ্লেনটা বানিয়েছেন, খেলনা এরোপ্লেনটা বানিয়েছেন, এর চাইতে আরও ভালো ভালো এরোপ্লেন চায়না কোম্পানিগুলো বানাচ্ছে। চায়না কোম্পানি বানাচ্ছে, চীনের কোম্পানি বানাচ্ছে, বানিয়ে মার্কেটে ছাড়ছে। এখন সস্তা মূল্যে এই চায়না খেলনা এরোপ্লেন, টয় এরোপ্লেন বাদ দিয়ে আপনার এই বেশি খরচায় বানানো এরোপ্লেন কিন্তু কেউ কিনতে চাইবে না, এবং সেটাকে আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল পর্যায়ে নিতে পারছেন না। যে কারণে আপনার যে একটা প্রতিভা আছে সেটা আপনি কি স্বল্প পরিসরে সেটা আপনি বাস্তবায়ন করতে পারছেন, কিন্তু সেটার মাধ্যমে আপনি যে খরচটা করেছেন সেই খরচের টাকাটাও কিন্তু আপনি উপার্জন করতে পারছেন না। অথবা কেউ এসে বলছে না যে তোমার তো খুব প্রতিভা, তুমি একটা খেলনা বিমান বানিয়েছ, তোমার টয় এরোপ্লেনটার খরচটা আমি দিলাম। কেউ কিন্তু এসে কিন্তু আপনাকে সেই খরচটা দেবে না, সেই খরচটা কিন্তু আপনারই গেল। এভাবে আপনি কয়টা এরোপ্লেন বানাতে পারবেন? কয়টা এরোপ্লেন বানিয়ে আপনি খরচ নির্বাহ করতে পারবেন? দেখবেন যে এক সময় দেখা যাবে যে আপনার খাবারের টাকাটা খরচ করতে হচ্ছে এরোপ্লেন বানানোর পিছনে, আপনার প্রতিভা চর্চার পিছনে। একটা সময় দেখা যাবে, একটা সময় হয়তো এরকম উপনীত হবে যে আপনার এই টাকাটা দিয়ে আপনি খাবেন নাকি আপনার প্রতিভার চর্চা করবেন। আপনি খাইতে গেলে আপনার প্রতিভার চর্চার খরচটা হবে না, আবার আপনার প্রতিভার চর্চা খরচটা হলে আপনার খাওয়ার টাকাটা হবে না। এমন একটা সময় আসবে, তখন তো দেখা গেল আপনি না পারছেন প্রতিভার চর্চা করতে, কেউ এসে বলবেও না যে তুমি তো খুব প্রতিভার চর্চা করো, এই নাও প্রতিভার খরচের টাকা, তুমি প্রতিভার চর্চা করো। আবার কেউ এসে এটাও বলবে না যে তোমার খাওয়ার টাকা খরচ করে তো তুমি প্রতিভার খরচ মিটাচ্ছ, প্রতিভা চর্চার খরচ মিটাচ্ছ, তাহলে এই নাও টাকা, তুমি খাও, খায়া তোমার প্রতিভার চর্চা করো। কেউ কিন্তু দেবে না। বুঝতে পারছেন বিষয়টা? এই বিষয়টা আমি বুঝতে পেরেছিলাম অনেক ছোটোবেলায়, যে কারণে দেখা গেল আমার সাহিত্য চর্চার পাশাপাশি আমি পড়াশোনা করেছি, আমি ছোটোখাটো ব্যবসা করেছি, এখন তো চাকরিই করি। সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এজন্য আপনার প্রতিভার চর্চার পাশাপাশি আপনি আয় রোজগার করবেন, শুধু প্রতিভা চর্চার উপর ডিপেন্ড করে চলবেন না। ঠিক আছে, আমার চিন্তা ভাবনা এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি আপনাকে বললাম, মানা না মানা, ফলো করা না করা সেটা একান্তই আপনার ব্যাপার। ধন্যবাদ।